নমস্কার। আজ আপনাদেরকে শোনাব আশাপূর্ণা দেবীর লেখা গল্প অনুপমার ঘর। অনুপমার বয়সটা যদি ৫০-৫২ ধরিয়া লওয়া যায়, তবে নববধূর ভূমিকায় অনুপমাকে দেখিতে চাহিলে আপনার দৃষ্টির সীমানাকে বছর ৪০ পিছাইয়া দিতে হয়। যবনিকা উত্তোলন করিতেই চোখে পড়িবে নবদম্পতির শয়ন কক্ষের দৃশ্য। না, অত কুণ্ঠিত হইবার কিছু নাই। বাপের বাড়িতে পুতুল খেলনাগুলো ফেলিয়া আসা শোকে এই কিছুক্ষণ আগেও ফুলিয়া ফুলিয়া কাঁদিয়াছে অনুপমা। ঘটনাটা ঘর বসতের দিনের, দিন নয়, রাত্রির। অষ্টাহের স্মৃতিটা তো ছায়া মাত্র। কতকগুলো এলোমেলো মানুষের ভিড় আর অর্থহীন গোলমাল ছাড়া আর কিছুই মনে পড়ে না হীরালালের। তাই উৎসুক আগ্রহে ১ বৎসর যাবৎ এই দিনটির প্রতীক্ষা করিয়া আসিতেছে সে। হীরালালের বয়সটাও মারাত্মক নয়, তবে কৌতূহল বলিয়া একটা কথা আছে তো, সেই বয়সটা হইয়াছে। বছর না ঘুরিতেই ধুলো পায়ে ঘর বসতের প্রথা তখনও বিশেষ চালু হয় নাই। হীরালালদের খুঁতখুঁতে বাড়িতে আবার দেখা সাক্ষাৎ পর্যন্ত নিষিদ্ধ। শ্বশুরবাড়ির নিমন্ত্রণ যাওয়া অবধি বেআইনি। বিবাহের কোণে বদল করিয়া ঘর বসতে অন্য মেয়ে চালান দিলেও হীরালাল ধরিতে পারিত কিনা সন্দেহ। কাজেই আপাতত হীরালালের কাছে বউ সম্পূর্ণ নূতন। কিন্তু এমন স্মরণীয় রাত্রে বউ যে ব্যবহারটা করিয়া বসিল, সেটা সম্পূর্ণ অপ্রত্যাশিত। আশা, আনন্দ, শঙ্কা, ভয় মিশ্রিত অনাস্বাদিত হৃদয়াবেগের ভারে তরুণ হীরালাল যখন কথা বলিবার ভাষা খুঁজিয়া পাইতেছে না, তখন নিতান্ত বালিকা অনুপমা ঘোমটা নামাইয়া পাকা গিন্নির ভঙ্গিতে বলিয়া উঠিল, তোমাদের বাড়িটা কি বিচ্ছিরি মা গো! একখানা বাড়িতে গাদাগাদি করে ৫০টা লোক, দেখলে যেন প্রাণ হাঁপিয়ে আসে। উফ, আমি কিন্তু বাবু আগে থাকতে বলে রাখছি, ভেন্ন হব। দৃশ্য তো হীরালাল যেমন বসিয়াছিল তেমনি কাঠ মারিয়া বসিয়া থাকিল বটে, কিন্তু তাহার নিজের মনে হইল কে যেন তাকে তুলিয়া ধরিয়া সশব্দে আছাড় মারিয়াছে। ঘর বসতের কোণের মুখে এই কথা! বাহিরে আড়ি পাতুনিদের উপস্থিতি স্মরণ করিয়া শুদ্ধ বাংলায় সর্বাঙ্গ ডোল হইয়া উঠিল হীরালালের। অথচ সে বেচারা সম্বিত ফিরিয়া পাইবার আগেই নূতন বউ তাহার সম্পূর্ণ মতামত ব্যক্ত করিয়া ফেলিল। ছোট্ট একটি নিরিবিলি বাড়িতে নিজের ইচ্ছে মতন সাজালাম, গোছালাম, ফিটফাট থাকলো, তা নয়, এ যেন ১২ মাসই রথ দোলের হুল্লোড়। হীরালাল পূর্ব পরিকল্পিত সমস্ত কাব্যিক ভাষা ভুলিয়া বিরক্ত কণ্ঠে কহিল, তুমি তো মোটে আজ একদিন এসেছ, ১২ মাসের খবর জানলে কি করে? জানবো না কেন? বড় সংসার দেখতে তো আর বাকি নেই। আমার নিজের মামার বাড়িই তো দেখেছি। কিছু যদি সভ্যতা ভব্যতা আছে কারোর। দিন রাত্রির খালি গরুর মতন খাচ্ছে আর রাঁধছে, রাঁধছে আর খাচ্ছে। নববধূর ভাষা মাধুর্যে চমৎকৃত হীরালাল হতাশ ভঙ্গিতে হাসিয়া ফেলিয়া বলে, গরুরা অবশ্য গরুর মতোই খায় বটে, তবে রাঁধেও নাকি? কই শুনিনি তো কখনো। তোমার মামার বাড়ির দেশে বুঝি? ওই হলো। অনুপমা এইবার একটি অনুপম হাসি হাসিয়া উত্তর দিল, গরুর মতো না হয় ভূতের মতন? না, তাও হয়তো বলবে ভূতেরা রাঁধে, কই শুনিনি তো। কিন্তু সত্যি সত্যি, এই তোমার গা ছুঁয়ে বলছি, নিজের একখানি আলাদা বাড়ি থাকবে, এমনি বিয়ে হওয়া আমার বরাবরের স্বাদ। তা ভগবান দেখছি আমার ভাগ্যে ঠিক উল্টোটি লিখে বসে আছেন। এখন আলাদা হওয়া ছাড়া উপায়? নিরুপায়ের ভঙ্গিতে ২ হাত উল্টায় অনুপমা। মামার বাড়িটা যতই অরুচির হোক, এই বয়সে এমন রুচিসম্মত বাক্যবিন্যাস প্রণালীটা যে অনুপমা মাতুলালয়ের সূত্রেই পাইয়াছে, সে বিষয়ে আর ভুল নাই।
এই ইঁচড়ে পক্ক বউটিকে লইয়া ভবিষ্যৎ জীবনটা কিরূপ হইবে অতদূর ভাবিয়া উঠিতে পারে না হীরালাল। শুধু বাহিরের তীক্ষ্ণ কানগুলির কথা স্মরণ করিতে করিতে বারে বারে কণ্টকিত হইতে থাকে। গোড়াপত্তনটা এই। 12 বছরের অনুপমা নিজস্ব একটি ছোট্ট সংসার আর ছবির মতো একখানি বাড়ির স্বপ্ন লইয়া শ্বশুর ঘর করিতে আসিল। আর 18 বছরের হীরালাল এ যাবৎ পাঠ্য অপাঠ্য যত কিছু বই হইতে যা কিছু কাব্যরস সঞ্চয় করিয়াছিল সমস্ত শিকায় তুলিয়া রাখিয়া কিশোরী প্রিয়ার কাছ হইতে অভিনব জ্ঞান সঞ্চয় করিতে লাগিল। বলা বাহুল্য, উক্ত ঘর বসতের পরদিন নতুন বউয়ের নামে ঢিঢিক্কার পড়িয়া গিয়াছিল। আড়ি পাতিবার জন্য যাহারা শীতের রাত্রে নিউমোনিয়ার আশঙ্কা তুচ্ছ করিয়া ঘণ্টা 2-3 জানালার বাহিরে কান পাতিয়া খোলা ছাদে দাঁড়াইয়া থাকিয়াছে, আর যাই হোক এতটা আশা করে নাই তাহারা। নববধূ কান্নাকাটির পরিবর্তে বড়জোর বাচাল বা বেহায়া নাম কিনিবার উপযুক্ত আচরণ করিতে পারে, কিন্তু কখনো কাহাকেও ভিন্ন হইবার ইচ্ছা প্রকাশ করিতে শোনা যায়নি। আড়ি পাতুনিদের পক্ষে এটা সম্পূর্ণ নূতন অভিজ্ঞতা। নূতন ডুরে শাড়ি, মল আর নোলক পরার টুকটুকে বউটি দেখিলে চোখ জুড়াইয়া যাইবার কথা, কিন্তু সকালবেলা বউ দোতলা হইতে নামিয়া আসা মাত্র আপাদমস্তক জ্বালা করিয়া উঠিল শাশুড়ি ঠাকুরানীর। অর্থাৎ রাতারাতি দূত মারফত বউয়ের গুণাগুণ জানিয়া ফেলার সৌভাগ্য হইয়াছে তাহার, বোঝা গেল। আপন মনে নিচে নামিয়াই শাশুড়িকে দেখিয়া তাড়াতাড়ি ঘোমটার বহর বাড়াইয়া দিয়া থমকিয়া দাঁড়াইল অনুপমা। শাশুড়ি ত্রিপুরা সুন্দরী একটা ছুতা পাইলেন যেন। মুখখানা যতটা বিকৃত করা সম্ভব করিয়া মুখ ঝামটা দিয়া উঠিলেন। আহা, মরে যাই, আমায় দেখে আবার ঘোমটা! তবু যদি না ঘোমটার ভেতর খ্যামটা নাচ হতো। সেই বলে না, লাজে বউ খান খান, ঘোমটার ভেতর ন্যাজা খান। এ যেন তাই। বলি, বাপের বাড়ি থেকে খুব শিক্ষা শিখে এসেছে তো বাছা। দাদারও দাদা থাকেন, কাজেই শাশুড়িরও শাশুড়ি থাকা অসম্ভব নয়। তবে খাঁটি শাশুড়ি নয়, খুর শাশুড়ি। কাজেই শাসনকর্তা নন, বড়জোর কুটুস কামড় করিতে পারেন। ত্রিপুরা সুন্দরীর খুরশাশুড়ি মহেশ্বরী একটা রসালো ঘটনার আভাস পাইয়া পুলকিত চিত্তে বাহিরে আসিয়া কহিলেন, ও কি মেজ বৌমা, সকালবেলাতেই ছেলে মানুষকে ভয় খাইয়ে দিচ্ছ কেন বাছা? আহা, যতই হোক কচি শিশু, মা বাপ ছেড়ে। কথা শেষ হইবার আগেই ত্রিপুরা ঝংকার দিয়া ওঠেন, থাক ছোট খুড়ি, তুমি আর ফোড়ন কেটো না। আমি বলে নিজের জ্বালায় জ্বলছি? ছেলে মানুষ কি আমার ছেলে মানুষ রে? ওই ছেলে মানুষ আমার হিরুকে এক হাটে বেচে আর এক হাটে কিনবে, তা দেখো। ও মা, বাবার জন্মে শুনিনি যে ঘর বসতের বউ এসে বলে ভিন্ন হব। মহেশ্বরীও সে খবরটা না পাইয়াছেন এমন নয়, কিন্তু অজানার ভাব বজায় রাখিয়া বলেন, কি হবে? কি বলেছে? ভিন্ন হবেন গো, বর নিয়ে আলাদা হবেন, শুনেছ এমন কথা? ও মা, সে কি কথা? হ্যাঁ গা নাথ বউ, এসব কি কথা? বেচারা অনুপমা হীরালালের সামনে যতই প্রগল্ভতা প্রকাশ করুক, পুলিশ কমিশনার আর জেলা ম্যাজিস্ট্রেট উভয়কে একত্রে দেখিয়া ভয়ে কাঠ হইয়া ঠিক একই অবস্থায় দাঁড়াইয়া থাকে। ত্রিপুরার উনানের আগুন বহিয়া যাইতেছে, দাঁড়াইয়া কথা শুনিবার সময় নাই, তাই জ্বলন্ত উনানের মতোই মুখচ্ছবি করিয়া বলেন, বেঁচে থাকলে আরো কত শুনবে ছোট কুড়ি, এখনই হয়েছে কি? ও মা, আমি কোথায় যাব ভাবছি, আর যেন জল বিছুটে দিচ্ছে গায়ে। জল বিছুটির জ্বালাতেই ছটফট করিয়া বোধ করি তাড়াতাড়ি চলিয়া যান ত্রিপুরা সুন্দরী। অতপর ননদ আর ভাজ, পিস শাশুড়ি আর জ্যাঠ শাশুড়ি,
ভাগ্নি আর ভাসুরঝির দল একে একে দুইয়ে দুইয়ে আসিয়া অনুপমাকে ব্যঙ্গ, বিদ্রূপ, শ্লেষ এবং সদুপদেশের তীক্ষ্ণ সরজালে জর্জরিত করিয়া যাইতে থাকে। এই 12 বছর বয়সে অনুপমা প্রথম টের পাইল যে তাহার নিজের মনটা কত কুটিল, বুদ্ধিটা কত পেঁচালো, আর স্বভাবটা কত নীচ। ছেলেবেলা হইতে এই রকম কথার বাঁধনির জ্বালায় গিন্নি বুড়ি, পাকা বুড়ি প্রভৃতি বিশেষণ বিলক্ষণ জুটিয়াছে তাহার, এ কথা মিথ্যা নয়। কিন্তু সেসব সম্বোধনের মধ্যে এমন তীব্র ঘৃণার ভাব তো ছিল না। ভিন্ন হইবার কথাটা বলা যে নিতান্ত দোষণীয় হইয়াছে, সে বিষয়ে অবশ্য আর সন্দেহ থাকে না অনুপমার। তবুও চিরকাল এই রাক্ষসপুরীতে থাকিতে হইবে মনে করিয়াই ডাক ছাড়িয়া কাঁদিতে ইচ্ছা হয় তাহার। এক্ষেত্রে আলাদা হইবার ইচ্ছাটাই মনে মনে বদ্ধমূল হওয়া ছাড়া উপায় কি? অদূর ভবিষ্যতে না হোক, সুদূর ভবিষ্যতেও একদিন কি সুযোগ মিলিবে না? অতএব দিনের বেলায় যতই ভীত, ত্রস্ত, কুণ্ঠিত হইয়া উঠুক অনুপমা, রাত্রে হীরালালের কাছে নিজ মূর্তি ধরিতে ছাড়ে না। নিত্য রাত্রি তো আর কেউ আড়ি পাতিতে আসিবে না। হীরালাল কখনো হাসে, কখনো বিব্রত হয়, কখনো বিরক্ত হইয়া বলে, তোমার মতন অদ্ভুত মেয়ে আমি কখনো দেখিনি, খালি একাল ছেঁড়েপনা। একলা সংসার করার এত স্বাদ কেন? 5 জনের সংসারই তো ভালো। অনুপমা ছলছল চোখে বলে, হ্যাঁ ভালো তো কত, খালি 100 লোকের বকুনি খাও আর 200 লোকের মন জুগিয়ে চলো, নিজের ইচ্ছায় কিচ্ছুটি করবার জো নেই। এখুনি আবার তোমার এত নিজের ইচ্ছে কিসের? হীরালাল হাসিয়া ফেলে, বাহ, ইচ্ছের আবার এখুনি তখুনি কি? কোনো কিছু ইচ্ছে করে না মানুষের? এই তো সেদিন পানের বাটাগুলো ময়লা হয়ে রয়েছে বলে পিসিমাকে বললাম, পিসিমা বাটার সাজগুলো মাজবো, একটু তেঁতুল দিন না। পিসিমা অমনি বলে দিলেন, তোমায় আর অত গিন্নিত্ব করতে হবে না বাছা, পান সাজছ পান সাজো। আচ্ছা, আমি কি এমন মন্দ কথা বলেছি? বলা বাহুল্য, কোনো তরুণ স্বামীরই এসব তুচ্ছ সাংসারিক কথায় কান দিতে ইচ্ছা হয় না। তাছাড়া প্রতিকারের কোনো উপায়ই যখন হাতে নাই। কিন্তু কান দিতে হয় অপর এক কারণে, কারণ দেওয়ালেরও যে কান আছে এ কথা অনুপমা না জানুক হীরালাল তো জানে। সেই কথা বলিয়াই বধূকে সাবধান করিয়া দেয় সে। অনেক অভিজ্ঞতা ইতিমধ্যে অনুপমারও সঞ্চয় হইয়াছে, তাই কিছুটা সাবধান হয় এবং মনে মনে এমন একখানি ঘরের ধ্যান করিতে থাকে যে ঘরের জানালা খুলিয়া রাখিয়াও স্বচ্ছন্দে শোয়া যায়, গলা খুলিয়া 2টা কথা কহা যায়। হায়, তেমন একখানি ঘর কবে জুটিবে অনুপমার? অনুপমা যদি নেহাত নীরস গদ্যকারের হাতে না পড়িয়া কবির হাতে পড়িত, তবে হয়তো 5-10 বসন্তের একগাছি মালার মতো প্রিয়তমের কণ্ঠলগ্ন হইতে পাইলেই ধন্য হইত, এবং নিরালা ঘর একখানি যদি কামনাও করিত, সে কেবল বাজে লোকের কৌতূহলী দৃষ্টিপাতের আশঙ্কায়। কিন্তু এক্ষেত্রে নিতান্তই 15 বছরের মেয়ে অনুপমা প্রিয়তমের দিকে পিঠ ফিরাইয়া শুইয়া মনে মনে একখানি নিরিবিলি ঘরের ধ্যান করিতে থাকে। এইসব ঘর গৃহস্থালীর কথা প্রাণ খুলিয়া বলিতে না পারার খেদে, ইচ্ছামতো সাজাইতে গোছাইতে না পারার খেদে। শুধুই তো মাত্র একখানি নিরালা ঘর নয়, অনুপমার যে আরও অনেক কিছু চাই। রান্নাঘর, ভাঁড়ার ঘর, ঠাকুর ঘর, গোয়াল ঘর, ঘর আর গৃহস্থালী। মাটির যে সাজানো খেলাঘরখানা ফেলিয়া চলিয়া আসিতে হইয়াছে, সেই ঘরের জন্য হয়তো এখনো মন কেমন করে অনুপমার। তাই নিজের ছাঁচে গড়িয়া তুলিবার জন্য চাই ঘর কন্যা। সে ঘরে হীরালাল কেন্দ্র নয়, পরিজন মাত্র। অনুপমার সংসারটি গড়িয়া তুলিবার জন্য একটি প্রয়োজনীয় যন্ত্র, ব্যাস, আর বেশি কিছু নয়। সে ঘর একান্তই অনুপমার। কিন্তু কোথায় সেই ঘর? স্বভাববশে মাঝে মাঝে নিন্দামন্দ টিকা টিপ্পণী করিলেও মহেশ্বরী দেবী লোকমন্দ নয়, অন্তত ভয়ঙ্কর নয়। ছোট ঠাকুমার কাছে বেশ একটু প্রশ্রয় আছে অনুপমার।
মাঝে মাঝে মুক্তির আস্বাদও পাওয়া যায় তাহার কৃপায়। নিঃসন্তানা বাল্যবিধবা মহেশ্বরীর সংসারের 3 ভাগ খাটুনি খাটিয়া দিয়াও অনেক অবসর। কাজেই বাঁধা নিয়মে পাড়া বেড়ানোটি চাই তাহার। মাঝে মাঝে তিনি অনুপমাকে সঙ্গী করেন। হয়তো পাড়ায় কাহারও ঘরে নূতন খোকা হইয়াছে, কি কোনো মেয়ে শ্বশুর ঘর হইতে আসিয়াছে, অথবা কোনো কোণে বউ শ্বশুর ঘর করিতে আসিয়াছে, এমনি সব সাধারণ উপলক্ষ। তবু মহেশ্বরী অনুপমাকে দেখাইতে লইয়া যান। বলা বাহুল্য, ত্রিপুরা সুন্দরী এসব দু চক্ষে দেখিতে পারেন না। বউ মানুষ ঘটঘট করিয়া পাড়া বেড়াইবে কি? কিন্তু খুশ শাশুড়িকে নিষেধও করিতে পারেন না মুখের উপর। খুঁতখুত করেন, কাজের অজুহাত দেখান, কিন্তু সেসব মহেশ্বরীর উড়াইয়া দিতে দেরি হয় না। স্পষ্ট করিয়া তো আর ত্রিপুরা সুন্দরীর কাছে অনুমতি চাওয়া যায় না। যতই হোক মান মর্যাদা তো আছে তাহার, অথচ একেবারে না জানাইয়াও যাওয়া চলে না। তাই গলা তুলিয়া অনুপমাকেই ডাক দেন। অনাথ বউ, যাবে তো চলো আমার সঙ্গে। বলেছিলাম না আমার বোনঝির বাড়ি দেখিয়ে আনবো, এখানেই তার শ্বশুর বাড়ি, আজ সময় রয়েছে। ঘরের ভিতর হইতে ত্রিপুরা সুন্দরী মুখ বাঁকাইয়া মনে মনে বলেন, কবে যে তোমার সময় নেই তাও জানি না। বউটাকে দিন দিন পাড়া বেড়ানি ধিঙ্গি করে তুলল গো। ছি ছি, এ যেন ইচ্ছে করে শত্রুতাই সাধা। একে তো গুণের নিধি বউ আমার, তার উপর আরো দজ্জাল হোক। মনে মনে অনেক তীব্র তীক্ষ্ণ আর কটু মন্তব্য করিলেও বাহিরে কিছু আর বেশি বিরক্তি প্রকাশ করা ভালো দেখায় না। তাই ত্রিপুরা সুন্দরী নিতান্ত বিরস কণ্ঠে বলেন, তোমার বোনঝির বাড়ি বৌমার গিয়ে কি করবে? চেনে না, জানে না। মহেশ্বরী হাসিয়া ওঠেন। মেজ বৌমার এক কথা, দেখা সাক্ষাৎ হলে তবে তো চেনা জানা হবে। সুধার বড্ড স্বাদ, বৌমার সঙ্গে আলাপ সালাপ করে। ত্রিপুরা সুন্দরী বিরক্তি গোপন করিতে অক্ষম হন। বলিয়া ওঠেন, তা সেও তো একদিন বেড়াতে এলে পারে। বৌমা বউ মানুষ, নিত্যি ধেই ধেই করে এখানে ওখানে কি যাবে? চটিয়া গিয়া কাজ নষ্ট করিবার লোক মহেশ্বরী নয়। তাই আরও একবার হাসিতে হয় তাহাকে। বলি, সেও তো একটা মানুষের বাড়ির বউ নাকি? তবে হ্যাঁ, আসবে, সেও আসবে। সময় তো পায় না বাছা, 24 ঘন্টা কাজ। শাশুড়ি চোখে ভালো দেখতে পায় না, অথর্ব কিছু করে না, সব ওই সুধা। কই গো নাথ বউ, তোমার সেই গোলাপি সেমিজ আর গঙ্গাজলি ডুরেখানা পরে এসো। নতুন দেখবে ওরা। চুলটা তোমাদের যেমন ফ্যাশন ট্যাশন কাটে, কেটে নাও। যেমন তেমন করে লোকের বাড়ি যাওয়া ভালোবাসি না। তা বাসবে কেন? বউ বিবি সেজে পথে পথে রূপ দেখিয়ে বেড়াবে। অস্ফুট মন্তব্য করেন ত্রিপুরা। হিরু এবার বাড়ি আসুক, যা হয় একটা বিহিত তিনি করবেনই। ছোট খুড়ি যে বউটিকে বিগড়াইয়া দিবেন সেটা কিছু কাজের কথা নয়। বাড়িতে আরও 5টা বউ আছে, তাহার নিজের নয় বটে, ভাসুরপো বউ, ভাগ্নে বউ ইত্যাদি। তাদের জন্য তো মাথা ব্যথা নেই ছোট খুড়ির। বলিলে বলিবেন, ও ছুঁড়িরা উদয়াস্ত ব্যস্ত, কুচো কাচা নেড়ি গেঁড়ি নিয়ে কোথায় যাবে? এ বউটারও তো কই এখনো ছেলেপুলে হলো না, 15-16 বছর বয়স হলো, কম তো নয়। এ বছরটা দেখি, এরপর মাদুলি দিতে হবে একটা। কোলে কচি না হলে জব্দ হবে না বউ। বউকে জব্দ করিবার অনেক ফিকির খুঁজিয়া বেড়ান ত্রিপুরা সুন্দরী। কিন্তু সুপারি কাটা, তেঁতুল ছাড়ানো, নারকেল কোড়া, চাল ডাল বাছা প্রভৃতি কুঁড়ে কর্ম দিয়াও জব্দ করিতে পারেন না। চক্ষের নিমেষে কাজ শেষ করিয়া ফেলে অনুপমা। বউ আবার অত চটপটেও ভালো নয়। ত্রিপুরা সুন্দরী রাগে গসগস করিতে থাকিলেও গোলাপি সেমিজ আর গঙ্গাজলির ডুরে শাড়ি জড়াইয়া দিদি শাশুড়ির পিছু পিছু টুপ করিয়া বাহির হইয়া যায় অনুপমা। বেশ খানিকটা দূরে সুধার শ্বশুর বাড়ি। বড় দিঘির ধার দিয়া যাইতে হয়। বেশ খোলা মেলা জায়গাটা। চলিতে চলিতে উৎফুল্ল আনন্দে ঘোমটাটা ঈষৎ সরাইয়া অনুপমা ফিসফিস করিয়া বলে, ছোট্টান্দি, এদিকটা তো দিব্যি।
আমাদের বাড়িটা যেন ঘিঞ্জি এঁদো পাড়া জায়গায়। মহেশ্বরী বলেন, তা যা বলেছিস, সুধাদের এদিকটা বেশ। আচ্ছা ঠান্দি, এত জমি পড়ে আছে, এসব কাদের? এদিকটা মনসা ভট্টাচার্যির, আর ওই দিঘির ওপার থেকে চৌধুরীদের। যত দূর দৃষ্টি যায় সব ওদের। অনুপমা বিস্ফারিত চোখে যত দূর দৃষ্টি যায় চাহিয়া বলে, হাঁ ঠান্দি, সব ওদের? এত জমি এমনি ফেলে রেখেছে? তা কি করবে, এসব তো ধান জমি নয়, ফলের বাগান ছিল আগে। দেখাশুনোর অভাবে সব মরে হেজে গেছে, কেই বা আছে আর। ঠান্দি? অনুপমা অকারণ গোপনতায় আরও ফিসফিস করিয়া বলে, এর থেকে একটুখানি জমি ওরা বিক্রি করতে পারে না? তা কি জানি। মহেশ্বরী হাসিয়া ওঠেন, কেন, তুই কিনবি নাকি? অনুপমা অপ্রস্তুতভাবে বলে, বাহ, আমি কেন? লোকে তো কিনে বাড়ি করতে পারে। কার গরজ পড়েছে যে এই মাঠের মধ্যিখানে বাড়ি করতে আসবে? কি যে বলে ছোট ঠান্দি, মাঠের মধ্যিখানে নয়তো পচা ডোবার ধারে বাড়ি করা বুঝি ভালো? মহেশ্বরী আগাইয়া যান। অনুপমাকেও ব্যস্ত হইয়া সঙ্গে লইতে হয়, কিন্তু পিছন ফিরিয়া দিঘির পাড়ের উঁচু জমিটার দিকে বারবার লুব্ধ দৃষ্টি ফেলিতে থাকে। কতটা জমি লইলে একখানি ছোটখাটো বাড়ি হয়, সেই কথাটা জানিতে বারবার বলি বলি করিয়াও বলিতে পারে না অনুপমা। কতটুকু জমি, কত দাম, কতকাল লাগিবে অনুপমার এই ছোট প্রশ্নটুকু করিবার মতো সাহস সঞ্চয় করিতে? সুধাদের বাড়ি ঢুকিয়াই অনুপমার মনে হইল সে যেন স্বপ্ন দেখিতেছে। ঠিক এমনি একখানি ছবির মতো বাড়ি তাহার ধ্যানের স্বপ্ন নয় কি? ছোট্টখাট্ট ধবধবে শান বাঁধানো উঠান, সাদা পাথরে বাঁধানো সুগঠিত তুলসী মঞ্চ, উঁচু রোয়াকের উপর পাশাপাশি দুইখানি ঘর, এদিকে রান্নাঘর, ভাঁড়ার ঘর আর চাতাল। শোবার ঘরের দরজা জানালায় পুরানো রঙিন শাড়ি কাটিয়া পর্দা লাগাইয়াছে সুধা। রোয়াকের উপর পাতিয়া রাখিয়াছে বেতের মোড়া আর নিচু টেবিল। অবশ্য টেবিল বলিলে তাহাকে একটু বাহুল্য গৌরব দেওয়া হয়, তবু চারখানা পায়া তো আছে। শাড়ির পাড় জুড়িয়া একটা ঢাকাও তো দিয়াছে তাহাতে। পল্লী অঞ্চলে এহেন শৌখিনতা দুর্লভ, বিশেষ তো তখনকার আমলে। নিস্তব্ধ বাড়ি। মধ্যাহ্নকালটি যে বিশ্রামের কাল, এটা বোধ করি অস্বীকার করে না এরা। অনুপমা শ্বশুরবাড়ির মতো অহরহ হট্টগোল আর অবিশ্রাম কাজের বায়নাক্কা আর কাহাদের আছে? বাবা! মহেশ্বরী ঝাঁপের বেড়াটা ঠেলিয়া এদিক ওদিক চাহিয়া ডাকেন, কই রে সুধা, ঘুমোচ্ছিস নাকি? এই দেখ কাকে ধরে এনেছি। পর্দা সরাইয়া ঘরের ভিতর হইতে সুধা বাহির হইয়া আসে। বাড়ির মতোই ফিটফাট চিমছাম মানুষটি, তবে আসন্ন সন্তান সম্ভাবনায় মন্থর। বয়সে অনুপমার চাইতে কিছু বড় হওয়াই সম্ভব। এই বুঝি তোমার নতুন নাত বউ রাঙামাসি? ও মা, বেশ বউ তো, এসো ভাই। সহজ হৃদ্যতায় অনুপমাকে ডাকিয়া লয় সুধা। কই রে বেয়ান, কই তোর শাশুড়ি? তিনি ওই ঘরে পড়ে ঘুমোচ্ছেন, অথর্ব মানুষ। যাই দেখি একবার বুড়িকে, তোরা গল্প সল্প কর না। দৌড়ে আবার ন্যাকড়ার পর্দা লাগিয়েছে, যত সব বিবিহানা। সরা দেখিনি বাপু, বুড়ির ঘরে আবার এসব কেন? সুধা হাসিয়া পর্দা সরাইয়া দিয়া বলে, বুড়ির ঘর বলে বাদ দিলে বাড়ির সৌষ্ঠব হবে কেন রাঙামাসি? এসব ভালো গো ভালো, আকাচা কাপড়ে ছুঁই না আমরা, উল্টে রাখি তখন। মহেশ্বরী সরিয়া যাইতেই সুধা অনুপমার গালটা টিপিয়া দিয়া বলে, ইহ, পাকা ডালিম, বর খুব ভালোবাসে তো। কিছু মনে করো না ভাই, যদিও তুমি মাসিমার নাত বউ, সম্পর্কে এক পৈঠে নিচে, তাহলেও সমবয়সীদের মধ্যে ওসব সম্পর্ক টম্পর্ক বাঁচতে পারিনি বাপু।
অনুপমা হাসিয়া বলে, আমিও। আচ্ছা, তোমার শাশুড়ি তো অথর্ব মানুষ, একলাটি তোমার খুব কষ্ট না? সুধা একটু রহস্যময় হাসির সঙ্গে বলে, হ্যাঁ, একরকম কষ্ট, আবার একরকম সুখ। মাথার উপর কথা কইতে তো কেউ নেই, যা করব আমি। এই যে বাড়িঘর, সব আমার পছন্দে। শ্বশুরের তো পিল্লায় একখানা ভাঙা ভিটে ছিল ওই ওদিকে, ভাঙাচোরা দেখতে পারিনি বাপু। হ্যাঁ, বনে গিয়ে সন্ন্যাসী হও আলাদা কথা, তবে সংসার যদি করতে হয় সংসার করার মতো করো। অনুপমা ফিকে হাসি হাসিয়া বলে, বরটি তোমার কথা শোনেন, তবে না। শুনবে না মানে? অমনি নাকি নাকের জলে চোখের জলে করে ছাড়বো না তাহলে? এই তো দেখছো তো অবস্থা। আগে থেকে বলে দিয়েছি বেতের দোলা কিনে আনবে আর রঙিন মশারি, এই দালানে টাঙিয়ে দেব। সোহাগে গর্বে টলটল করিতে থাকে সুধা। গৌরব করিবার মতো ঐশ্বর্য থাকিলেই বোধ করি এত সহজ অমায়িক হইতে পারে মানুষ। সুধার উপর কেমন এক ধরনের হিংসা হয় অনুপমার। মনে হয় ওর কথাবার্তার মধ্যে যেন প্রচ্ছন্ন অহংকার। ওর আসন্ন মাতৃত্বের ভারে ভারাক্রান্ত শরীরটাও যেন নিজের গৌরব ঘোষণা করিতেছে। তেমন খোলা মনে আর কথা কহিতে পারে না অনুপমা, শুধু আড়ে আড়ে চাহিয়া সব দিক দেখিয়া লয়। বড় চৌকির উপর ফর্সা ধবধবে বিছানা পাতা, ঝালর দেওয়া বালিশ, মশারিতে রঙিন ঝালর, দেওয়ালের গায়ে সারি সারি ছবি, গ্রুপ ফটো, কালীঘাটের পট, একখানা মেলিন স্পুডের খোকার ছবি, সেলফের উপর টেবিল ল্যাম্প, কাচের পুতুল, আরশি, চিরুনি, আর কত কি টুকিটাকি। এসব তো এবার থেকে সাবধান করতে হবে। অনুপমা বাঁকা হাসির সঙ্গে অনাগত শিশুর দুরন্তপনার ইঙ্গিত করে। ইস, সাবধান করতে হবে বই কি, ছেলে ধরবার লোক রেখে না দিলে রক্ষে রাখবো কি না? তাছাড়া দোতলায় এবার ঘর তোলা হবে। দোতলায়? অনুপমা চকিত হইয়া বলে, আর ঘরে তোমাদের দরকার কি? ও মা, শোনো কথা, চিরকাল বুঝি নিচের তলায় পড়ে থাকতে ভালো লাগে? আমি তো বলে দিয়েছি, এই যাচ্ছি বাপের বাড়ি, 6 মাস পর আসবো, এসে যেন দোতলায় শুই। তোমার বর কি করেন ভাই? উনি কিছু না, ভেরেন্ডা ভাজেন। সুধা হাসিয়া ওঠে। আমি তো বলি, কন্ট্রাক্টারি করাও যা, ভেরেন্ডা ভাজাও তা। তবে হ্যাঁ, কাঁচা পয়সা আছে। 18 বছরের সুধা কথা কয় যেন পাকা গিন্নির মতো। বাচাল বলিয়া যে এত অখ্যাতি অনুপমার, সুধার কাছে যেন বোকা বনিয়া যায়। খুব আন্তরিকভাবে না হইলেও গল্প স্বল্প হয় খানিকক্ষণ। এই বাড়ি করিতে কত খরচ হইয়াছে, দোতলা তুলিতে কত লাগিবে, পুরানো ট্রাঙ্কগুলার নতুন রং লাগাইয়া সত্যিই নতুনের মতো লাগে কিনা, এত ছবির ফ্রেম কিনিতে কতগুলি টাকা খসিয়াছে সুধার বরের, এমনি সব নিরেট আলোচনা। এর চাইতে উচ্চাঙ্গের আলোচনা চালাইবার মতো বুদ্ধিবৃত্তি দুইজনের কাহারও নাই। ফিরিবার পথে অনুপমা যেন কেমন গম্ভীর হইয়া পথ চলে। সংসারের চাপে, প্রতিকূল পারিপার্শ্বিকতায় যে বাসনাটা ভোঁতা হইয়া আসিতেছিল, সেটা যেন নূতন করিয়া মাথা তোলে। সুধার কথাগুলা দেমাকে ভরা বটে, কিন্তু খাঁটি। এটাও মিথ্যা নয়, সংসার যদি করিতে হয় সংসারের মতোই করা ভালো। সুধার ঘর সংসার গোছানো ফিটফাট বটে, কিন্তু অমন একখানি ছবির মতো বাড়ি এমন হাতের মুঠার মধ্যে পাইলে অনুপমা যে আরও কত কি করিতে পারিত, তা দেখাইয়া দিবার সুযোগ কবে জুটিবে অনুপমার? বাড়ি বাড়ি, 15 বছর বয়সের মেয়ে শাড়ি চায় না, গয়না চায় না, স্বামীর সান্নিধ্যের আকাঙ্ক্ষায় ব্যাকুল হয় না, চায় কিনা বাড়ি। আশ্চর্য বটে, কিংবা হয়তো আশ্চর্যও নয়। বাড়ি মানে তো কেবলমাত্র একটা ইট কাঠের সমষ্টি নয়, নিজেকে প্রকাশ করিবার একটা বিশাল ক্ষেত্র, নিজেকে প্রতিষ্ঠা করিবার উপযুক্ত মন্দির।
খানিকটা পথ চলিতেই মহেশ্বরী নাত বউয়ের আনমনা ভাব লক্ষ্য করেন। বাক্যবাগীশ অনুপমার হইল কি? বলেন, কি হলো রে নাত বউ, কথা নেই কেন মুখে? কই ঠান্দি, এই তো কথা কইছি। আচ্ছা ঠান্দি, কন্ট্রাক্টারি করা মানে কি? ও মা, মানে আবার কি? কাজ একরকম, এই তো সুধার বরই করে। এই ধর, যেমন তোর বাড়ি হবে, সুবোধ কন্ট্রাক্ট নিলে কেমন? সুবোধই মিস্ত্রি খাটাবে, দেখাশোনা করবে, মাল মশলা কিনবে, তোর কাছে শুধু নগদ দামটি নেবে, বাস। তোর আর কোনো ঝামেলা থাকলো না। কন্ট্রাক্টারি করেই তো সুবোধের এত বাড়ন্ত। কাঁচা পয়সা আছে কি না, নইলে লেখাপড়া আর কি এমন জানে? নে চল তাড়াতাড়ি, তোর শাশুড়ি আবার হাঁড়ি মুখ করে বসে আছে হয়তো। শাশুড়ি? দপ করিয়া যেন সমস্ত আলো নিবিয়া যায়। হায়, সুধার শাশুড়ির মতো অথর্ব শাশুড়ি যদি হইতো অনুপমার, যে শুধু খাইতো আর ঘুমাইতো। কিন্তু শুধুই কি শাশুড়ি? পিস শাশুড়ি, জ্যাঠতুতো খুঁড়তুতো বড় বড় যা ভাসুর, কুচো কাঁচা গেঁড়িগুলিতে বাড়ি বোঝাই। সুধার বাড়ির মতো শান্ত কোথায়? আচ্ছা ঠান্দি, তোমার বঞ্চির বাড়িটি বেশ ঠান্ডা ঠান্ডা না? ঠান্ডা? কপাল, ঠান্ডা আবার ভালো? কাচ্চা বাচ্চায় ঘর ভরে যাবে, তবে না সংসার। সুধার তো এই বুড়ো বয়সে হবে না করে এতকালেই আশা হয়েছে, তা নইলে এতদিনে 3 ছেলের মা হবার কথা। তা তোরও যা ধার দেখছি। যা, ঠান্দি যেন কি, চলো তো পা জ্বালিয়ে। শাশুড়ির হাঁড়ি মুখ মনে পড়তেই কল্পনার ছবি টুকরা টুকরা হইয়া ভাঙিয়া পড়ে। অনুপমার বাড়ির উঠানের তুলসী মঞ্চটা শ্বেত পাথরের হইবে কি কালো পাথরের? 2খানা ঘর থাকিবে না 3খানা? চৌকিতে বিছানা হইবে কি বার্নিশ করা পালঙ্কে? সেসব চিন্তা মুলতুবি থাকে। সারাদিনের অজস্র কাজের শেষে সেই চিন্তা পাড়িয়া বসে এবং অনেক চেষ্টার ফলে প্রকাণ্ড একখানা চিঠি লিখিয়া ফেলে হীরালালকে। আঁকা বাঁকা কাটাকুটি তো বটেই, তাছাড়া বানানের উপর বর্ণমালার নির্দেশের চিহ্ন মাত্র নাই। তা হোক, তবু মনের কথাগুলো তো স্বামীর কাছ পর্যন্ত পৌঁছানো গেল। যদিও 21 বছরের স্বামীর পক্ষে কতটুকু কি করা সম্ভব, সেটুকু আর ভাবিয়া দেখে নাই অনুপমা। 2টা পাশ করিয়া যে 3টা পাশের পড়া করিতে পারে, সে যে সুধার বরের মতো সামান্য কন্ট্রাক্টারিটুকুও পারিবে না, এটা অবিশ্বাস্য। বিশেষ তো যে কাজে হাতে কাঁচা পয়সা আছে। এইসব কথাই বেশ প্রাঞ্জল ভাষায় গুছাইয়া লেখে অনুপমা। তাছাড়া আরও লেখে, এবারে আসিবার সময় যেন শান্তনু ও গঙ্গার একখানা ছবি আনে হীরালাল, আর 2টা কাচের ফুলদানি। আরও অনেক ছবি অবশ্য চাই, তবে একে একে আনিলেই চলিবে। হীরালাল কিন্তু না আনে ছবি, না আনে ফুলদানি। অনুপমা পাগল বলিয়া তো আর হীরালাল পাগল নয়। আর জিনিসটা অদৃশ্য করিয়া আনিয়া অনুপমার হাতে পৌঁছাইয়া দেওয়াও সম্ভব নয়। তাছাড়া ছবি টাঙাইবে কোথায় অনুপমা? নিজস্ব বলিয়া যে ঘরখানিতে শুইতে পাইয়াছে সে, সেই ঘরকে নিজস্ব বলার মতো ধাস্টামো আর কি আছে? গুদাম ঘর বলিলেই কি ঠিক বলা হয় না তাহাকে? এই বৃহৎ বাড়িতে ত্রিপুরা সুন্দরীর ভাগে দোতলায় মাত্র এই একখানি ঘর। দোতলা বলিয়াই কিছুটা শুকনা খরা গোছের, নিচের তলার মতো অত নোনা ধরা নয়। কাজে কাজেই সারা বছরের মুগ কলাই ছোলা মোটর বস্তাবন্দি করিয়া কোথায় রাখা যাইবে এমন নিরাপদে? সারা বছরের আলুগুলাও রাখিতে হয় অনুপমার চৌকির তলায় বালুকা সজ্জা বিছাইয়া। এছাড়া তাকের উপর বড়ির টিন আর আচারের বোতলগুলোও না রাখিলেও চলে না। আর বাক্স, প্যাঁটরা, আলনা, দেরাজ, ভারী ভারী যা 2-1টা আছে ত্রিপুরা সুন্দরীর, সেও তো দোতলায় রাখিবার জিনিস।
এ যাবৎ নিজেই এ ঘরে শুইয়া আসিয়াছেন ত্রিপুরা সুন্দরী। ছেলের বিবাহের পর হইতে অধিকারটা ছাড়িয়াছেন। পাঠ্যপুস্তকের বোঝা নামাইয়া ছুটিতে যখন বাড়ি আসে হীরালাল, তখন স্ফূর্তির আতিশয্যে তুচ্ছ অসুবিধা তাহার চোখেও ঠেকে না। আর অসুবিধাই বা কি? বিছানা পাতিবার মতো হাত কয়েক জায়গা থাকিলেই তো যথেষ্ট। বিছানার পাশে মুখ কলাইয়ের বস্তা থাকিলে যে কাহারও কণ্টকসজ্জা রোগ হয়, অথবা দীর্ঘ বিরহান্তে প্রবাসী প্রিয়তমের সোহাগ সম্ভাষণ নিম পাতার মতো লাগে, এ কথা বোঝা তাহার পক্ষে অসম্ভব। ছবির কথা শুনিয়া হাসি পাইল বটে, তবে তাহার হাসির খবরে যে অনুপমার কান্না পাইবে সে কথা বেচারা ভুলিয়াও সন্দেহ করে নাই। কান্না থামাইতে এবং রাগ ভাঙাইতে 1 ডজন ছবির প্রতিশ্রুতি দিয়া বসিত হইল হীরালালকে। অমূল্য ছবিটুকুকে তো বেঘরে যাইতে দিতে পারে না সে। আবার ছুটি আসিতে কি আর এই সামান্য আবদারটা ভুলিয়া যাইবে না অনুপমা? হায়, স্ত্রীকে কতটুকুই বা চিনিয়াছে হীরালাল। প্রত্যেক চিঠিতেই সে কথা একবার করিয়া স্মরণ করাইয়া দেয় অনুপমা। ভুলিবার আর সুযোগ দেয় কোথায়? শেষ পর্যন্ত পরের ছুটিতে শান্তনু গঙ্গা, দুর্বাসা শকুন্তলা, অশোক বনের সীতা প্রভৃতি বিখ্যাত ছবির সঙ্গে খান কয়েক কালীঘাটের পট মিশাইয়া পুরোপুরি 1 ডজন করাইয়া লইয়া যাইতে হয় তাহাকে। অবশ্য বাড়ি আসিয়া বলিতে হয় নিজের শখ। তা ত্রিপুরা সুন্দরীও ছেলের শখে খুশি হন। বাছিয়া খান 3 ছবি তিনি ঠাকুর ঘরের জন্য লইয়া যান। পিসিমা, খুড়িমা, ছোট ঠাকুরমার দলও একখানি লইতে ছাড়েন না। ঠাকুর দেবতা ছবি বলিয়াই লওয়া। হীরালাল আবার রাগ করিবে কোন মুখে? বরং ধন্য হইয়া যাইবার কথা তাহার। ধন্য হইল বটে, তবে সেবারে 4-4টে দিন ছুটি তাহার মাঠে মারা গেল। কথাই কহিল না অনুপমা। ছুটির পর ছুটি আসে, ভালোই মন্দই কাটিয়া যায়। অবশেষে পড়ার পালা সাঙ্গ হয়। বিএ পাশ করার সঙ্গে সঙ্গেই গ্রামের স্কুলে হেডমাস্টারের পোস্টই পাইয়া যায় হীরালাল। ত্রিপুরা সুন্দরী সত্যনারায়ণের সিন্নি দেন, কলিকাতায় কালীঘাটে পূজা পাঠান, বেশ একটু উৎসবের হাওয়া বয় বাড়িতে। অনুপমা এই উৎসবের আনন্দের মধ্যে তাহার মুখ দেখিয়া মনে হয় কে যেন তাহার দীর্ঘদিনের যত্নবর্ধিত ফুল গাছের চারাটিকে উপড়াইয়া ফেলিয়া দিয়াছে। একরকম তাই বই কি, কলিকাতায় বাসা করিবার যে ক্ষীণ আশাটুকু এতদিন হীরালালের কাল্পনিক চাকুরির উপর ভর দিয়া দাঁড়াইয়াছিল, সেটি ধূলিসাৎ হইয়াছে। নিষ্ঠুর হৃদয়হীন নির্বোধ স্বামীর উপর কতই রাগ করিয়া থাকিবে অনুপমা? কদিন কথা বন্ধ রাখিবে? মাথা খুঁড়িয়া মরিতে ইচ্ছা কি সাধে হয়? গ্রামের স্কুলের মাস্টারির কাজে অনুপমার যে আপত্তি কিসের, সেটা ঠিক বুঝিবার মতো বুদ্ধিও নাই হীরালালের। হীরালাল যদি এই গ্রামের বাড়িতেই কায়েমি হইয়া বসে, জীবনে কি আর মাথা তুলিতে পাইবে অনুপমা? সিন্নির প্রসাদ পাইতে অনেক লোক আসে। সকলেই ত্রিপুরা সুন্দরীর ভাগ্যের প্রশংসা করে। 2-1 জন আবার বউয়ের পয় সম্বন্ধেও আস্থা দেয়। বংশের মধ্যে হীরালালই প্রথম বিএ পাশ করিয়াছে, এটা তো আর কম গৌরবের কথা নয়। তাহার উপর আবার পাশ করিতে না করিতেই চাকুরি, হাই স্কুলের হেডমাস্টার, গ্রামের মধ্যে রীতিমতো বিশিষ্ট পদ। বেশি রাত্রে ঘরে আসে অনুপমা। হীরালাল বলে, সকলেই আমার ভাগ্যের প্রশংসা করছে, শুধু তোমার মুখে হাসি নেই কেন বলো তো? অনুপমা মৃদু হাসিয়া বলে, হিংসে। দেখে শুনে তাই মনে হচ্ছে যে। সত্যি তুমি কি খুশি হওনি? অথচ বাড়িতে এই তোমাদের সকলের সঙ্গে থাকতে পাবো বলে কবে থেকে চেষ্টা করেছি এইটার জন্যে। সকলের সঙ্গে থেকে তো 4খানা হাত গজাবে। অনুপমা এবার বেশ জোরালো ভাষাতেই নিজের মতামত ব্যক্ত করে। এই জঙ্গলে শেকড় গজালে জীবনেও কি আর আমার স্বাদ মিটবে? হীরালাল বিরক্ত হয়, বলে, তোমার স্বাদ তো সেই আলাদা হওয়া, নিজের বাড়ি আর একলার সংসার। নিশ্চয়ই তো, কেন নয়?
নিজের একটা আলাদা বাড়ি না থাকলে কি সুখে সংসার করা যায়? তুমি দেখো, বাড়ি আমি করবই, বাড়ি করব, ইচ্ছা মতন সাজাবো গোছাবো। তাই করো, চাকরি করো একটা, মন্দ হবে না। এখন সরো, শুই, ভীষণ ঘুম পাচ্ছে। ইস, এখনই এত ঘুম পেল? অনুপমা হাসে। পাবে না তো কি, বসে বসে তোমার কুটকচালে কথা শুনবো? কি যে এক গো নিয়ে ঢুকেছিলে এ বাড়িতে। রাগ করিয়া পাশ ফিরিয়া শোয়ে হীরালাল, আর মুহূর্তের মধ্যে অকাতরে ঘুমাইয়া পড়ে। সারাদিন বিস্তর খাটুনি গিয়াছে। বিস্তর খাটুনি সারাদিন অনুপমারও না গিয়াছে তা নয়, কিন্তু ঘুম আসে কই? রাগে দুঃখে আশাভঙ্গের তীব্র ক্ষোভে যেন বিষের জ্বালায় ছটফট করিতে থাকে। কিন্তু না না, আশা সে ছাড়িবে না, কিছুতেই না। ছবির মতো নিজস্ব বাড়ি একখানি সে করিয়া তুলিবেই, যেমন করিয়া হোক। দেওয়ালে দেওয়ালে টাঙাইবে ভালো ভালো ছবি, জানালা দরজায় রঙিন পর্দা, ভাড়ার ঘরে এক গাদা মাটির হাঁড়ি কলসির বদলে সভ্য ভব্য টিন আর কাচের বোতল। ভারী ভারী কাঁঠাল কাঠের পিঁড়ি বাতিল করিয়া দিয়া কার্পেটের আসন বুনিবে হীরালালের জন্য। খাগড়ায় ফুল কাঁসার বাসন কিনিবে এক সেট। কাঠের উনানের পাট তুলিয়া কয়লার উনান পাতিবে শহরের মতো। অনুপমার বাড়িতে পানের বাটায় চুন খয়েরের ছোপ পড়িবে না, বিছানায় তেলের দাগ নয়, আলনার কাপড়গুলি পরিপাটি, বাসনগুলি সর্বদা মাজা ঘষা, দেখিবার মতো আর দেখাইবার মতো সংসার। আর অনুপমার ভেতরের যে অনাগত শিশুর অস্পষ্ট পদধ্বনি শোনা যাইতেছে, তাহার জন্য আনিবে অজস্র উপকরণ, বেতের দোলা, দুধের বোতল, রূপোর বাটি, আরও কত কি। এবাড়ির ছোট ছেলেরা যা চোখেও দেখে নাই কোনোদিন। হীরালাল অঘরে ঘুমায়, আর অনুপমা অগাধ স্বপ্ন দেখে। সেই বাড়ির কোথায় কি রাখা হইবে, কোনখানে বসিয়া কি কাজ করিবে অনুপমা, সেসব অনুপমার মুখস্থ। আষাঢ়ের মাঝামাঝি প্রথম সন্তান হইল অনুপমার। কল্পনার খোকা নয়, সত্যকার মেয়ে। ভরা বর্ষা, কচি মেয়ে লইয়া কষ্টের একশেষ হইল সেবার। প্রথম সন্তানের দায়িত্ব সংসারের উপরওয়ালাদের ভাগ করিয়া লইবার কথা, কিন্তু অনুপমার যে বুড়ো বয়সের মেয়ে, 3 ছেলের মা হইবার বয়সে একটা, তাও আবার ছেলে নয়, মাটির ঢিবি। কাহার দায় পড়িয়াছে যে তাহার দায়িত্ব লইতে যাইবে? বরং মেয়ের আদিক্ষেতায় যে সে সংসারের কাজে ঢিলা দেয়, এইতেই অসন্তোষের আর অন্ত থাকে না লোকের। অনুপমার ছোট যা, অনুপমার বিবাহের 2 বৎসর পরে বিবাহ হইল যাহার, সেও 2টি খোকা সামলাইয়া সংসারের কত বায়নাক্কা সামলায়। ছেলেদের লইয়া আদিক্ষেতা তো দূরের কথা, দৃকপাত মাত্র করে না তাহাদের পানে। ছোট যায় ছেলেদের দিকে চাহিয়া নিজের মেয়ের জন্য আর বেতের দোলনা বায়না করিতে পারে না অনুপমা। জামা কাঁথা ঝিনুক বাটিরই বা এত কি দরকার? জায়ের যে ছেলেটি ঝিনুক বাটির গণ্ডি কাটাইয়াছে, তাহার পরিত্যক্তগুলোতেই যখন কাজ চলিয়া যায়। ভাগ্যক্রমে আবার অনুপমার মেয়ে কাঁদুনে। ত্রিপুরা সুন্দরী যখন তখন মুখ ঝামটা দেন। বাবা, মেয়ে নয় তো যেন ভাঙা কাঁসর, বাদ্যি বেজেই আছে। হবে না কেন? মা যেমন বাচাল তেমনি হবে তো মেয়ে। মহেশ্বরীও আজকাল যেন বীরু, বরং ঢল নামিয়েছে ছোট বউ লতিকার দিকে। তাই তিনিও মেয়ে কাঁদিলেই বেজার মুখে বলেন, তোমার সানাই বাঁশি থামাও নাথ বউ, দোহাই। বাপ রে বাপ, এই তো আরো কচি ছেলে রয়েছে বাড়িতে, টু শব্দ আছে। সুবিধা পাইলে হীরালালকে অনুযোগ করে অনুপমা। কেউ তো দেখতে পারে না মেয়েটাকে, তুমি নাও না, কোলে করো না একটু। হীরালাল লাফাইয়া ওঠে। রক্ষে করো, আমি ওসব ছেলে পুলে নিতে পারি না, তাছাড়া কে কোথায় দেখে ফেলবে। একালে ছেলেরা এমন কথা শুনিয়া হাসিয়া ডিগবাজি খাইবে।
কিন্তু হীরালালের আমলে বাপের পক্ষে ছেলে মেয়েকে কোলে পিঠে লওয়া নিতান্ত লজ্জাকর ব্যাপার ছিল। মেয়েকে ফেলিয়া রাখিয়া রান্নাঘরে চলিয়া যাইত অনুপমা, আর কল্পনা করিত তাহার নিজের রান্নাঘরের, যাহার একপাশে পাতা আছে ছোট্ট একটি নিচু চৌকি। বর্ষার দিনে আর শীতের রাত্রে যাহার উপর ছেলেকে ঘুম পাড়াইয়া রাখিয়া এপাশে বসিয়া ছোট ছোট হাঁড়ি কড়ায় রান্না করিবে অনুপমা। উনানের আগুনের তাতে গরম থাকিবে ঘর। অনুপমার মেয়েকে একদিন দেখিতে আসিল সুধা। শুধু হাতে আসে নাই, দুইখানা কাঁথা আর একটা ঝিনুক বাটি আনিয়াছে। দুরন্ত দামাল ছেলে কোলে, মোটাসোটা ফর্সা ধবধবে ছেলেটি। সুধার সাজ পোশাকও চমৎকার। সুধার ছেলের কাছে কালো রোগা লতিকার ছেলের একটা পচা পুরনো জামা পরা অনুপমার মেয়েটাকে এত শ্রীহীন দেখায়, নিজেরই ঘৃণা হয় অনুপমার। রাগও আসে সুধার উপর। মেয়ে দেখা তো শুধু ছুতো, নিজেকে দেখাইতেই আসা মাত্র। ওর কুমড়ো পটাশ ছেলে কেমন চলে, কেমন বলে, কেমন হাসে, শুনিবার জন্য ঘুম ধরিতেছে না মানুষের। তা শুধু ছেলের কথা নয়, নিজের কথাও বিস্তর কয় সুধা। বাড়িতে সে আরও দুইখানা ঘর তুলিয়াছে, শ্রীক্ষেত্রে গিয়া রাশিকৃত বাসন কিনিয়া আনিয়াছে, কলিকাতায় বাপের বাড়ি গিয়া স্বদেশী মেলা হইতে চীনামাটির লক্ষ্মী সরস্বতী পুতুল সওদা করিয়া আনিয়াছে 2.5 টাকা জোড়া দিয়া। বিশেষ করিয়া ছেলের দুধ খাইবার জন্য একটা কালো গরু কিনিবে এবার। এ সমস্ত কথাই জানাইয়া যায় সুধা। শেষে আরো বলে, বলা উচিত নয় গুরুজন, বুড়ি মরেছে না হাড়ে বাতাস লেগেছে বাপ্পা। এ বাবা দিব্যি আছি, কিছু মনে করো না ভাই। তোমার মতন এই রাবণের গোষ্ঠীতে পড়লে আমি তো ভাই পাগল হয়ে যেতাম। অপ্রতিভ অনুপমা ঠিকমতো উত্তর দিতে পারে না। মনে মনে বলে, পাগল হওয়া অত সোজা নয়। দিনের পর দিন কাটে। মেয়ের কোলে পরপর 2টি ছেলে হয় অনুপমার। আরও 2জন দেওরের বিবাহ হইয়াছে, তাহাদের 2জনেরই ছেলে মেয়ে হইতে শুরু হইয়াছে। ননদরা আসে, কেউ শরীর সারাইতে, কেউ বা আঁতুর তোলাইতে। গোলে হরি বলে কোথা দিয়া যেন মানুষ হইতে থাকে অনুপমার মেয়ে ছেলেরা। অনুপমা বড় বউ, তাহার দায়িত্ব বেশি। তাছাড়া দেওরদের কলিকাতায় অফিসের চাকুরি, ডেলি প্যাসেঞ্জারি করে। তাদের বউ ছেলের মতন যত্ন আদর বাড়িতে থাকা মাস্টারের বউয়ের ছেলে মেয়ের হওয়া সম্ভব নয়। ছেলেদের বেতের দোলা, ঠেলা গাড়ি আর রঙিন নেটের মশারির কথা নিজেরও আর মনে পড়ে না অনুপমার। শান্তনু ও গঙ্গার ছবির শোকে একদিন কাঁদিয়া বালিশ ভিজাইয়াছিল, এ কথা ভাবিলে হাসি পায় এখন। স্থূল বস্তুর অভাবটাই যে সত্যকার অভাব, এ কথা অনুপমা বুঝিতে শিখিয়াছে আজকাল। শোবার ঘরের খাটের তলায় তাই স্তূপীকৃত হইতেছে ঘরকন্যার অজস্র উপকরণ, মটি, কাটারি, কুলো, ডালার মতো স্থূল উপকরণ। অবশ্য দোতলার সেই ঘরখানায় নয়, সে ঘরে আজকাল ছোট যা শোয়। একেই সে অবস্থাপন্ন ঘরের মেয়ে, তাছাড়া 12 মাস সর্দি কাশির ধাত। কাজেই দোতলার ঘরটা তাহাকে ছাড়িয়া দিয়া মহেশ্বরীর ঘরে আশ্রয় লইতে হইয়াছে অনুপমাকে। খালি পড়িয়াছিল ঘরটা। গেল আশ্বিনে প্রচণ্ড সেই ঝড়ের রাত্রে মারা গেলেন মহেশ্বরী। মারা গেলেন অবশ্য ঝড়ে নয়, রোগেই, তবে মার্কা মারা দিনটি। 5টি ছেলে মেয়ে লইয়া এ ঘরে কুলানো সম্ভব নয়। বড় মেয়েটি ঠাকুরমার ঘরে আর হীরালাল বৈঠকখানায় শোয়, তাই রক্ষা। একেই ছোট ঘর, তার উপর আবার 8খানা ঘর জুড়িয়া বর্ষার দিনের প্রয়োজনে শুকনো কাঠ জমা করা আছে। মহেশ্বরী আবার শুধু কাঠ রাখিয়া সন্তুষ্ট ছিলেন না। বাড়ি শুদ্ধ সকলের টিটকারি সহিয়াও জ্বালানির জন্য রাজ্যের নারকেলের মালা, ডাবের ছোবড়া, আখের ছিলতে আর সজিনা ডাঁটার খোসা সঞ্চয় করিয়া রাখিয়াছেন। মহেশ্বরীর মৃত্যুর পর এই তুচ্ছ জিনিসগুলো টানিয়া ফেলিয়া দিতে কেমন যেন মায়া হয় অনুপমার। সবই আছে। মাঝখানে একটা বড় চৌকি পাতিয়া আড়াআড়ি করিয়া শোয় 5 জনে।
পা ছড়ানো যায় না। সারা রাত পা গুটাইয়া শুইতে হয় অনুপমাকে। ইহারি ভিতর আবার একদিন আধদিন হীরালালও আসিয়া জোটে। ছোট ছেলেটাকে দিয়া চুপি চুপি ডাকিয়া পাঠায় অনুপমা। কুণ্ঠিত হীরালাল আসিয়া এদিক ওদিক তাকায়, বলে, বৌমারা কোথায় সব? বৌমারা অর্থে ভাদ্রবধূরা। অনুপমা ঝঙ্কার দিয়া ওঠে, যেখানে থাকবা সেখানেই আছে। কেন, তারা তোমায় ফাঁসি দেবে নাকি? না না, তাই বলছি, কি দরকার পড়ল ডেকে পাঠালে যে? কেন, দরকার না পড়লে ডেকে পাঠাতে নেই? পরপুরুষ নাকি? আহ, কি যে বলো, জিভের আঁট আর কখনো হলো না তোমার। গোড়া থেকে সেই ভিন্ন হওয়া নিয়ে শুরু, মনে আছে তো? হীরালাল হাসে। মনে? অনুপমার আবার মনে নেই সে কথা? জীবন ভোর সেই কথাই তো মনে রাখিয়া আসিতেছে সে। কিন্তু হঠাৎ হীরালাল সেই প্রথম রাতের কথা তুলিতেই কেমন নেশা লাগে অনুপমার। বড় মেয়েটার বয়সের কথা তুলিয়া যে পাত্র খুঁজিবার তাগিদ দিতে ডাকিয়া আনিয়াছে সে কথা ভুলিয়া বলে, হ্যাঁ, সেই অবধি ভিন্ন হচ্ছি, অবশেষে এই তোমার সঙ্গেও ভিন্ন। লেপের মধ্যে পা ঢুকাইয়া জুত করিয়া বসে হীরালাল, বলে, সত্যি তাই দেখছি, দুই একখানা ঘর না তুললে আর। অনুপমা একটু রহস্যময় হাসি হাসিয়া ওঠে। ঘর তুলতে হলে আর এ ভিটে নয়, নিজের জমিতে। নিজের জমি? হীরালাল পরিহাস মনে করিয়া হাসিতে থাকে। তাহলে আমার এই টাকের উপর ঘর তুলতে হয়? নিজের বলতে তো এইটুকুই জমি দেখছি। ঠাট্টা ভাবছ? চাপা আর উত্তেজিত শোনায় অনুপমার কণ্ঠস্বর। জমি আমি কিনেছি, তা জানো? তার মানে? মানে আবার কি? কিনে ফেললাম 5 কাঠা জমি। চৌধুরী গিন্নির অবস্থা তো জানো, মেয়ের বিয়ের ছুতোয় বলতে গেলে ভিক্ষে চাইতে এসেছিল। আমি কৌশল করলাম, বললাম, খানিকটা জমি বরং আমায় দাও চৌধুরী খুড়ি, আমি 100 টাকা দিচ্ছি। বলো কি, 100 টাকা তুমি পেলে কোথায়? সে আমার ছিল। হীরালাল মাথা নাড়া দেয়। অমনি ছিল, পাবে কোথায়? গয়না বাঁধা দিয়েছ নিশ্চয়ই। বাঁধা নয়, ওই চৌধুরী গিন্নিকেই বেচলাম। 4 ভরি তোলা হাত ছড়াটা ছিল যে। হাতটা ঘোচালে? হীরালাল বিরক্তি প্রকাশ করে। হার হার নিয়ে আমি কি ধুয়ে জল খাবো? গিন্নিবান্নি মানুষের তোলা হারের তো ভারী দরকার। সোনার আবার দরকার নেই? হীরালাল গিন্নিবান্নি স্ত্রীর এমন নির্লোভ উদারতার পরাকাষ্ঠা দেখিয়াও সন্তুষ্ট হইতে পারে না। অপ্রসন্নভাবেই বলে, না না, ভারী অন্যায় করেছ, মেয়ের বিয়ের সময় কাজে লাগতে পারত। অনুপমা জ্বলিয়া ওঠে। কেন, মেয়ের বিয়ের সুবিধে আমি করতে যাব কেন? যে যার নিজের তালে আছে। তোমার মেয়ের বিয়ের ভাবনা তুমি ভাবকে যাও, আমার বাড়ির কথা তুমি একদিনের তরে ভেবেছ? না খেয়ে না পড়ে গয়না বেচে যেমন করে হোক বাড়ি আমি করবই, তুমি দেখো। সকালবেলা ছোট যা বিনা হাসিয়া বলে, বর ঠাকুর বুঝি আজকাল বাড়ির ভেতরেই শুচ্ছেন দিদি? অতটুকু ঘরে কুলোয়? হাসি দেখিয়া আপাদমস্তক জ্বলিয়া ওঠে অনুপমা। মেয়ের বিয়ের আলোচনা করিতে করিতে শীতের রাত্রে আলস্যের বসে আর বাহিরে যাইতে পারে নাই হীরালাল। ছোট জায়ের কাছে এই কৈফিয়তটা দিতে প্রবৃত্তি হয় না। তীক্ষ্ণস্বরে বলিয়া ওঠে, না কুলোলেই বা উপায় কি? 12 মাস তো আর মানুষ থান ছাড়া মান ছাড়া হয়ে থাকতে পারে না। তোমাদের মতন রসের গল্প না হোক, দুটো দরকারি কথাও কি আর নেই মানুষের? চড়ছেন কেন তাই জিজ্ঞেস করছি। একটা তো মোটে চৌকি, পুরুষ মানুষ পারে না তো এত কষ্ট করতে। বিনা নিজের কাজে চলিয়া যায়। তাকাইয়া তাকাইয়া মনে হয় অনুপমার বিনা যেন তাকে ভয়ঙ্কর একটা অপমান করিয়া গেল। 5 কাঠা জমির মধ্যে কাঠা 3 উপর বাড়িখানা তুলিবে সে। ভালো ঘরখানি রাখিবে হীরালালের নামে।
আরাম পাইলে যে আরাম করিতেও জানে হীরালাল, তাহার প্রমাণ দেখাইয়া দিবে। বিছানা, বালিশ, লেপ, কাঁথা সবকিছুই তো একটি একটি করিয়া সঞ্চয় করিয়া রাখিয়াছে অনুপমা। বাঘিনীর মতো আগলাইয়া রাখিয়াছে। প্রাণে ধরিয়া একটুকু জিনিস ব্যবহার করে না। এমনকি সেবারে রাসের মেলা দেখিতে গিয়া হীরালালের জন্য যে শৌখিন গড়গড়াটা কিনিয়া আনিয়াছিল, সেটি পর্যন্ত আনকোরা তোলা আছে। নূতন বাড়ির রুয়াকে বেতের মোড়া পাতিয়া বসিয়া হীরালাল চকচকে নলে তামাক খাইবে বলিয়া। প্রত্যেকবার ছেলে মেয়েদের নূতন জামা জুতাগুলা তুলিয়া রাখিয়া রাখিয়া ছোট হইয়া যাইবার মুখে পরিতে দিতে হয়। আশায় আশায় আর কতদিন কাটাইবে অনুপমা? অনেকদিনের পর সেবার সেজ ননদ বাসন্তী বাপের বাড়ি আসিল। অবস্থা ভালো, পশ্চিমে থাকে, বড় একটা আসা যাওয়া নাই। বলিল, মা কোন দিন আছেন কোন দিন নেই, এলুম একবার দেখতে। এক ঘর ছেলে মেয়ে বাসন্তীর, তবু সব ফিটফাট ছিমছাম। এ অঞ্চলে এমন পোশাক পরিচ্ছদ দুর্লভ। খাওয়া দাওয়ার তরিবত বেশি তাহাদের। মুড়ি মুড়কি দেখিলে নাকি হাসিয়া খুন তাহারা। অবস্থা ভালো, তাই আদরও বেশি বাসন্তীর। অথর্ব ত্রিপুরা সুন্দরী চেঁচাইয়া চেঁচাইয়া তাহাদের আদর আপ্যায়নের ব্যবস্থা করেন। অনুষ্ঠানের ত্রুটি ধরিয়া বউদের গালিগালাজ করেন। বাসন্তী আশায় সকলেই তটস্থ। বাসন্তী দুইটা কথা কহিলে সকলেই যেন ধন্য। শুধু অনুপমারই বসিয়া গাল গল্প করিবার সময় নাই। ননদ নন্দাই ভাগ্নে ভাগ্নি আশায় তাহার খাটুনি তো সহজ বাড়ে নাই। সেই তো বড়, সব দায়িত্ব তো তাহারই। অনুপমা খাটে বেশি, তবু মুখের জন্য কেউই তাহাকে সুচক্ষে দেখে না। বাসন্তী শুনাইয়া শুনাইয়া বলে, বাবা, বড় গিন্নিরা দেমাকে মাটিতে পা পড়ে না। একবার একটা কথা কইবারও ফুরসত নেই। বাড়িতে যে একটা মানুষ এসেছে। অনুপমা জলের ঘড়াটা কাঁকাল হইতে নামাইয়া বলে, মানুষের সঙ্গে মনুষ্যত্ব করবার জন্যে মানুষ তো বাড়িতে ঢের আছে ভাই। গাধা গাধার কাজই করে। ও বাবা, কি জানি ভাই, কি যে এত কাজ তোমাদের কে জানে। এই তো আমার সংসারেও তো কাজ বড় কম নয়। বামুন চাকর গোটা কয়েক থাকলে কি হবে, তাদের চড়ানো সোজা কাজ নয়। সবই তো করি, তবু বেড়াতে যাই, মানুষ এলে আড্ডা দিই, আর তোমাদের উদয়াস্ত কেবল ভাতের হাঁড়ি। মুখ্য যা দশা, বলিয়া চলিয়া যায় অনুপমা। লতিকা ননদের গা টিপিয়া বলে, দেখলে তো, 24 ঘন্টা আগুন। সংসারের সঙ্গে দিনরাত যেন ঢালে খাঁড়ায় আছেন। মুখের সামনে এগোয় কার সাধ্যি। তার জানি নে, বাসন্তী বলে। বিয়ের কোণে এসে বলেছিল আলাদা হব, ও কি সোজা মেয়ে? লতিকা আগ্রহ ভরে মুখ ঘুরাইয়া বলে, তা হলেই পারতেন, কে মাথা দিব্যি দিয়ে আটকে ছিল। বর্দার মুরতটাও দেখতে হবে তো। রান্নাঘরের ভিতর হইতে অনুপমার খুন্তির শব্দটা মাঝে মাঝে থামিয়া যায়। বাড়তি লোক হইলে বাসনের অকুলান পড়িলে এ বাড়িতে, শুধু এ বাড়িতে কেন, এ অঞ্চলেই কলা পাতা কাটিয়া ভাত খাওয়ার প্রথা, বিশেষ তো কুচো কাচার। বাসন্তী ছেলেমেয়েরা কিন্তু পাতায় খাইতে নারাজ। বাসন্তী হাঁক দিয়া বলে, ও গো বাড়ির গিন্নিরা, তোমাদের কুটুম্বরা বলছে মামার বাড়িতে থালা নেই কেন, ছি। নাও, এখন মান রাখো নিজেদের। সেজ বউ অপ্রতিভভাবে বলে, থালা তো বেশি নেই ঠাকুরজি, সেবারে আবার চুরি গেল এক গোছা। কেন গো, বড় গিন্নির ঘরের চৌকির তলায় তো ধামা ভর্তি ঢের বাসন দেখলাম। দিদির ঘরে? সেজ বউ মুখ চোখের ভাবে অনেক কিছু ফুটাইয়া বলে, বেল পাকলে কাকের কি, ওসব উনি নিজের টাকা দিয়ে কিনেছেন, গেরস্তের হাত দেওয়ার হুকুম নেই। মরণ আর কি, বাসন নিয়ে করবেন কি, সঙ্গে বাতি দেবেন? না গো না, যখন ভেন্ন হবেন তখন সুখ করবেন। দেখুন গে না উঁকি মেরে, বঁটি, কাটারি, শিল নোড়া, জাঁতা, কুলো থেকে শুরু করে স্তক ডাল রাঁধার কাঠিটি পর্যন্ত সব মজুদ আছে। একটি জিনিসে হাত দিতে যান, দেখবেন। কি দজ্জাল বউ বাবা,
এমনি একাল ছেড়ে স্বার্থপর বউ থাকলে কখনো সংসারের লক্ষ্মীশ্রী হয়? অনেক চিপটেন কাটিয়া, অনেক জ্বালাতন করিয়া সেবার বাসন্তী বিদায় লইল। পরদিনই অনুপমা গেল সুধার বাড়ি। সুধার বর কন্ট্রাক্টর। অনুরোধ করিলে সুবিধা সুযোগে অল্প খরচে যেমন তেমন বাড়ি একটা আরম্ভ করিয়া দিতে পারে সে। অনেকদিনই যাই যাই করিয়াছে অনুপমা, কিন্তু সুধার সেই অমায়িকতার আবরণ দেওয়া অহংকারের কথাগুলো মনে করিলে আর যাইতে উৎসাহ হয় না। আজ সে প্রতিজ্ঞা করিয়া বাহির হইল। ভগবানের কিছু দয়া আছে হয়তো, পথেই দেখা সুবোধের সঙ্গে। অনুপমা যেন বর্তাইয়া যায়। আগে অবশ্য কথা বলা বলি ছিল না, এখন আর অত মানিতে পারে না। 5-7 বৎসর হইয়া গেল জামাই হইয়াছে তাহার, 2টি নাতি নাতনি, অর্ধেক চুলে পাক ধরিয়াছে। এখন আবার অত বউগিরি কিসের? বলে, ভালোই হলো দেখা হলো, আপনার কাছেই যাচ্ছিলাম। কেন বলুন তো? হঠাৎ? হঠাৎ নয়, অনেক দিন থেকেই ভাবছি। অতঃপর অনেক ভনিতা আর অনেক কাকুতি মিনতি করিয়া নিজের আবেদন জানায় অনুপমা। সুধার চোখের সামনে নয় বলিয়াই পারে। সুধার সঙ্গে সখিত্বের সম্বন্ধ ধরিয়া ভাই বলিয়া কথা কয় না সুবোধের সঙ্গে। মহেশ্বরীর সম্বন্ধের সূত্র ধরিয়া বলে মেসোমশাই। শেষ পর্যন্ত প্রায় হাত জোর করে। আমার অনুরোধটি রাখতেই হবে মেসো, না বললে শুনবো না, আমার অনেক দিনের স্বাদ। বিব্রত সুবোধ জানিতে চাহে প্রথমে অন্তত কত টাকা ফেলিতে পারিবে অনুপমা। জিনিসপত্রের তো আর আগের মতো দর নাই, সবই চড়িয়াছে। অনুপমা মনে মনে হিসাব করিতে থাকে। সব জিনিসের সঙ্গে সোনারও দর চড়িয়াছে। 20 টাকা সোনা এখন 40 টাকা। অতএব 8 ভরির সেই অনন্ত জোড়াটা বেচিয়া দিলে 300-350 হয়। তাছাড়া খুচরা জমাইয়া গোটা 50 টাকা হইয়াছে। বলে, গোড়ায় আমি 400 দেব আপনার হাতে। 400? বলেন কি? বনেত খুঁড়তেই তো বেরিয়ে যাবে ও টাকা। কি করব মেসোমশাই, দেখছেন তো ওই মানুষ জীবনভর রোজগার করলেন আর 5 জনের সংসারে ঢাললেন, কখনো 1 পয়সা রাখলেন না। সুবিধে করে আরম্ভ করে দিন, তারপর আপনার আশীর্বাদে আমার বড় ছেলের একটা চাকরির আশা হচ্ছে, ধীরে ধীরে শোধ করে দেব। অর্থাৎ টাকাটা অনুপমা ধারই চায় সুবোধের কাছে। অনুপমার মুখ দেখিয়া কি দয়া হয় সুবোধের? না জবরদস্তিওয়ালা সুধাকে লইয়া ঘর করিবার অভ্যস্ত চোখে অনুপমার এই বিনীত কুণ্ঠিত ভাবটা নূতন লাগে? যাই ভাবুক, সুবোধ রাজি হয়। পুরনো ইটকাঠো তো খুঁজিলে মেলে। 2 মাস পরে অনুপমার বাড়ির বনেত খোঁড়া শুরু হয়। বড় ছেলে সুরেশ 45 টাকা মাহিনার একটা চাকুরিতে ঢুকিয়াছে। অনুপমার আর ভাবনা কি? প্রথমে ব্যাপারটা চুপিচাপি থাকিলেও প্রকাশ হইতে দেরি হয় না। যা দেওররা অগ্নিমূর্তি হইয়া ওঠে। এতদিন সংসারে গিন্নিত্ব করিয়া লুকাইয়া যে অনেক টাকা করিয়াছে অনুপমা, এ সম্বন্ধে আর মতদ্বৈধ থাকে না। ভোলানাথ হীরালালকেও আর ছাড়িয়া কথা কহে না কেউ। তলে তলে সলা পরামর্শ না থাকিলে একলা মেয়ে মানুষ আবার এত বড় কাণ্ডটা ফাঁদিয়া বসিতে পারে? এই মতলবই তবে ছিল এতদিন? গিন্নি বসিয়া বসিয়া সংসারের গোছ করিয়াছেন, আর কর্তা ওদিকে বাড়ির ব্যবস্থা করিয়াছেন। এরা যাই বোকাশোকা ভালো মানুষ, তাই কোনো সন্দেহ করে নাই। এখন হিসাব দিক হীরালাল, বাড়ি ফাঁদিবার টাকা তার আসে কোথা হইতে? হীরালাল এদিকে কথা বন্ধ করিয়াছে অনুপমার সঙ্গে। 30 বৎসর মাস্টারি করিয়া যতই গাধা বনিয়া যাক, স্ত্রীর উপর তেজ ফলাইবার উপযুক্ত পৌরুষটুকু এখনো বজায় আছে। কিন্তু অনুপমা আর টলে না। এতদিনে সে দাঁড়াইবার মাটি পাইয়াছে। 4খানা দেওয়াল উঠিয়াছে তাহার নিজের জমিতে। শুধু অনন্ত নয়, 12 মেশে হার আর বালা জোড়াটাও গিয়াছে। তা হোক, শাঁখা লোহা বজায় থাক অনুপমার, তাই ঢের।
সুরেশের টাকা হইতে 30 টাকা করিয়া ধার শোধ দেয় অনুপমা। 15 টাকা রাখে ছেলের ট্রেন ভাড়া আর জল খাবার বাবদ। তবু যেন আর চলে না, খাওয়া পড়ায় টান দিয়াও চলে না। হীরালালও যেন আজকাল প্রতিপক্ষ। রাত্রে একদিন দুধ না পাইলে বলে, তা হোক, তোমার বাড়ি তো হচ্ছে, তাহলেই হলো। বুড়ো বয়সে আফিংটা ধরে ফেলেছি, তাই যা একটু, মরুককে অভ্যাস হয়ে যাবে। অনুপমার রাগও হয়, দুঃখও হয়। সত্যই বড় বুড়া হইয়া পড়িয়াছে হীরালাল। 55-56 বছর বয়সেই যেন 70 বছরের মতো দেখায় হীরালালকে। আহা, কোনোদিন আরাম আয়েশ পাইল না মানুষটা। টাকা জমাইবার ঝোঁকে তেমন ভালো করিয়া একদিন খাওয়ানো মাখানো করে নাই অনুপমা। ছোট জায়েরা সংসারের ব্যবস্থা ছাড়াও আলাদা পয়সা খরচ করিয়া কত ভালো মন্দ খাওয়ায় স্বামী পুত্রকে। দীর্ঘ 40টা বছর অনুপমা করিল কি? অবশেষে সত্যই একদিন গৃহপ্রবেশের দিন দেখা হয়। অনুপমার বাড়ি একরকম শেষ হইয়াছে। কল্পনা অনুযায়ী না হোক, তবু তো সত্যকার একটা নিজের বাড়ি। শাক ভাত খাইলে কেউ টিটকিরি দিতে আসিবে না, ঘি দুধ খাইলে কেউ নজর দিতে আসিবে না। গলা খুলিয়া 5 জনের নিন্দা করিবার স্বাধীনতাও কি কম সুখের? পুরুত বাড়ি লোক পাঠায় অনুপমা পাঁজি দেখাইতে। কিন্তু পুরোহিত আসিবার আগেই হীরালাল আসে কাঁপিতে কাঁপিতে। বেদম জ্বর আসিয়াছে তাহার। মহেশ্বরীর সেই ছোট্ট ঘরটাতেই আশ্রয় লইতে হয় তাহাকে। ছেলে মেয়েদের সরাইয়া দেওয়া হইয়াছে, তবু ডাক্তার কবিরাজ আসিয়া বসিবার জায়গা পায় না। রায়দের ভাগ্নে সেই ছোকরা ডাক্তারটি তো মুখের উপরেই বলিয়া গেল, এমন করে থাকেন কি করে? আশ্চর্য। আশ্চর্য আশ্চর্য বলিয়াই তো এমনভাবে থাকার বিরুদ্ধে আজন্ম যুদ্ধ করিয়া আসিল অনুপমা। এমন করিয়া থাকিবে না বলিয়াই তো আজ পর্যন্ত এমন করিয়া থাকা। কিন্তু সে কথা কে বুঝিবে? হীরালালই তো বুঝিল না কোনোদিন। বুঝিল না বলিয়াই তো অনুপমার বাড়া ভাতে ছাই দিয়া সেই ঘুঁটের ঘরটায় মরিতে আসিল। খাট তক্তপোষের উপর মরিতে নাই, কিন্তু মরণ বাঁচন রোগীকে নাড়ানাড়ি করার উপায় না থাকিলে, সময় ফুরাইলে কে আর নিয়মের অপেক্ষা করিবে? তাই চৌকি তক্তপোষ বাহির করিয়া ঘর ধোয়া ছাড়াও উপায় থাকে না আর। একে একে সমস্ত জিনিস বাহির হইতে থাকে অনুপমার। গরুর কাজ করিবার ছেলেটি টানিয়া বাহির করিতে থাকে সব। সেই সব মুটি, কাটারি, কুলো ডালার বিপুল সমারোহ। বস্তাবন্দি বিছানা বালিশ, বাক্স, আরশি, কত কি। লুকাইয়া পাড়ার লোককে দিয়া হীরালালের খোসামত করিয়া যত কিছু সংগ্রহ করিয়া আসিয়াছে অনুপমা এই দীর্ঘকাল ভোর। সব আনিয়া টানিয়া উঠানে ফেলা হয়। হীরালালের 20 বছর বয়সে আনা সেই কালীঘাটের পটের দরুন কালীয় দমনের ছবিখানা পর্যন্ত। এত জিনিস এতটুকু ঘরে ধরিয়াছিল কোথায়? মরিচা ধরা, ছাতা পড়া, ঘুণ লাগা এইসব রকমারি জিনিসের দিকে বোকার মতো চাহিয়া থাকে অনুপমা। এই জিনিসগুলোকে যে এতদিন বুক দিয়ে আগলাইয়া রাখিয়াছিল, কেউ উঁকি মারিতে আসিলে কুরুক্ষেত্র করিয়াছে, সে কথা মনেই থাকে না আর। কার জিনিস? কে ঘর বাঁধিবে? অনুপমা? অদ্ভুত একটা সাজ করিয়া ফ্যাল ফ্যাল করিয়া যে চাহিয়া আছে, সেই অনুপমা? হীরালালকে বাদ দিয়া একলাই তো সে এতদিন ঘর বাঁধিবার আয়োজন করিয়া আসিয়াছে। গৌণ হীরালাল এমন মুখ্য হইয়া উঠিল কখন যে হীরালালের অভাবে সব মিথ্যা হইয়া গেল? নমস্কার। পরবর্তী গল্প নিয়ে খুব শিগগির ফিরে আসছি। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গল্প পাঠ ভালো লেগে থাকলে গল্পটিতে একটি লাইক করবেন এবং
ভিন্ন ভিন্ন স্বাদের অডিও স্টোরি শোনার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।